রাত তখন প্রায় 11:45। আকাশ কালো মেঘে ঢাকা, বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে অবিরাম। শান্তিনিকেতন স্টেশন থমথমে, যেন এক নির্জন সমাধি ক্ষেত্র। শেষ ট্রেনটি বহু আগেই স্টেশন ছেড়ে গেছে, তার হুইসেলের প্রতিধ্বনি এখনও যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। পরের ট্রেনের দেখা মিলবে ভোর 5টায়। ততক্ষণের জন্য এই স্টেশন এক দীর্ঘ অপেক্ষার সাক্ষী। স্টেশনের একমাত্র ওয়েটিং রুমে বসে আছে 3জন মানুষ। একজন হলেন রিকশার ড্রাইভার মফিজ, যার মুখে সারা দিনের ক্লান্তির ছাপ স্পষ্ট। অন্যজন টিকিট চেকার রতনবাবু, যিনি তার পুরনো চশমা নাকের ডগায় নামিয়ে খবরের কাগজের পাতা উল্টাচ্ছেন, যদিও তার চোখ মাঝে মাঝে কেমন যেন আনমনা হয়ে উঠছে। আর তৃতীয়জন হলেন একাকী এক মহিলা, যার নাম রীতা। রীতা শান্তিনিকেতনে তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিলেন, কিন্তু ট্রেন ফেল করায় অপ্রত্যাশিতভাবে আটকে গেছেন এই নির্জন স্টেশনে। তার ভিতরের অস্থিরতা বাইরে থেকে বোঝা না গেলেও চোখে মুখে ছিল গভীর উদ্বেগের ছাপ। ওয়েটিং রুমের হলুদ আলোটা মিটিমিটি জ্বলছে, পুরনো ফ্যানটা একঘেয়ে শব্দে ঘুরছে। বাইরে বৃষ্টির শব্দ আর ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ করেই নীরবতা ভেঙে রিকশার ড্রাইভার মফিজ বলে উঠল, রতনবাবু, এই স্টেশনটা আমার কেমন যেন গা ছমছমে লাগে, বিশেষ করে রাত হলে। মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি এখানে ঘোরাফেরা করছে। রতনবাবু দীর্ঘশ্বাস ফেলে তার চশমাটা ঠিক করে নিলেন। তার চোখে মুখে এক মিশ্র অনুভূতি, ভয় আর বিষাদের ছাপ। ঠিকই বলেছ মফিজ, তিনি বললেন। এই স্টেশনে অনেক ঘটনা ঘটেছে যা বাইরের লোক জানে না। এখানকার হাওয়ায় এক দীর্ঘশ্বাসের গন্ধ মিশে আছে। বহু বছর আগে, প্রায় 30 বছর হবে, এই স্টেশনের কাছেই এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। এক বরযাত্রী ট্রেন লাইনচ্যুত হয়েছিল। কত প্রাণ গিয়েছিল সেই দুর্ঘটনায় ভাবলে এখনো গা শিউড়ে ওঠে। তার গলার স্বর শুনে মনে হলো যেন তিনি সেই দুর্ঘটনার জীবন্ত সাক্ষী। রীতা চুপচাপ তাদের কথা শুনছিলেন। তার মনে হলো মফিজ আর রতনবাবু যেন শুধুমাত্র একটি গল্প বলছেন না, বরং তারা নিজেদের মধ্যে কিছু একটা লুকোতে চাইছেন যা আরও ভয়ঙ্কর। তাদের চোখের দিকে তাকিয়ে রীতার মনে এক অজানা আশঙ্কা দানা বাঁধতে শুরু করল। হঠাৎই এক ঝলক তীব্র বিদ্যুতের ঝলকানি পুরো স্টেশনটাকে আলোকিত করে দিল, আর তার পরপরই বিকট শব্দে বাজ পড়ল। বিদ্যুতের ঝলকানির সাথে সাথেই ওয়েটিং রুমের মিটিমিটি জ্বলতে থাকা হলুদ আলোটা দপলরে নিভে গেল। মুহূর্তেই পুরো ওয়েটিং রুম ঘোর অন্ধকারে ডুবে গেল। শুধু বাইরে স্টেশনের ল্যাম্পপোস্টের আবছা ম্লান আলো দেখা যাচ্ছে, যে অন্ধকারের বুক চিরে পথ খুঁজে নিতে পারছে না। রীতা আতঙ্কে চমকে উঠলেন। এ কি, আলো নিভে গেল কেন? বিদ্যুৎ চলে গেল নাকি? তার গলার স্বর ভয়ে কেঁপে উঠল। রতনবাবু একটা শুকনো ঢোক গিলে বললেন, মনে হয় বিদ্যুৎ চলে গেছে। এইসব পুরনো স্টেশনে এমনটা প্রায়ই হয়, লোডশেডিং। কিন্তু তার গলার স্বরে কেমন যেন একটা কাঁপুনির আভাস ছিল, যা তার কথাকে মিথ্যা প্রমাণিত করছিল। তার চোখ দুটো অন্ধকারেও যেন আতঙ্কিত হয়ে উঠেছে। অন্ধকারের মধ্যেই হঠাৎ একটা মৃদু দীর্ঘ গোঙানির শব্দ শোনা গেল। শব্দটা কোথা থেকে ভেসে আসছে তা বোঝা যাচ্ছে না, তবে সেটা অত্যন্ত স্পষ্ট এবং হৃদয় বিদারক। রীতা আতঙ্কে শিউরে উঠলেন। কিসের শব্দ এটা? আমার তো মনে হচ্ছে কেউ কাঁদছে। মফিজ আর রতনবাবু একে অপরের দিকে তাকালেন। মফিজের মুখটা অন্ধকারেও যেন ফ্যাকাশে দেখাচ্ছিল। সে ফিসফিস করে বলল, রতনবাবু, মনে হচ্ছে কেউ খুব কষ্ট পাচ্ছে। এটা কি সেই কথা শেষ করতে পারল না। তার গলায় যেন শব্দ আটকে গেল। রতনবাবু তাড়াতাড়ি তাকে থামিয়ে দিয়ে ফিসফিস করে বললেন, চুপ করো মফিজ, ভূতের ভয় পাচ্ছ নাকি? চুপ করে বসে থাকো, এসব মনের ভুল। কিন্তু তার নিজের হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন তিনি নিজেই শুনতে পাচ্ছিলেন। কিন্তু গোঙানের শব্দ ক্রমশ বাড়তে লাগলো। শব্দটা যেন ওয়েটিং রুমের ভেতর থেকেই আসছে। ধীরে ধীরে তাদের আরও কাছে চলে আসছে। মনে হচ্ছে কেউ তাদের খুব কাছেই দাঁড়িয়ে কাঁদছে। তার শ্বাস প্রশ্বাসের শব্দও যেন শোনা যাচ্ছে। রীতার ব্যাগ থেকে মোবাইল ফোনটা বের করে টর্চ জ্বালালেন। টর্চের সরু আলোক রশ্মিটা ওয়েটিং রুমের বিভিন্ন কোণ ঘুরে বেড়ালো। আর তখনই টর্চের আলো একটি নির্দিষ্ট কোণে গিয়ে স্থির হলো। তারা দেখলেন ওয়েটিং রুমের শেষ কোণে জানলার পাশে একটি সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। তার দীর্ঘ চুলগুলো মুখ ঢেকে রেখেছে, তাই মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মহিলাটি অস্ফুটে কিছু বলছে, তার ঠোঁট নড়ছে, কিন্তু কি বলছে তা বোঝা যাচ্ছে না। তার শরীরটা যেন কাঁপছে, আর সেই গোয়ানির শব্দটা এখন তার দিক থেকেই আসছে। মফিজ ভয় কাঁপতে কাঁপতে বললেন, এ তো সেই বরযাত্রীর দুর্ঘটনার কনে। সবাই বলে সে নাকি স্টেশনেই ঘুরে বেড়ায়, তার নাকি বিয়ে হয়নি, তাই সে আত্মা হয়ে এখানেই আটকে আছে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রতনবাবু তাড়াতাড়ি তাকে থামিয়ে দিয়ে বললেন, চুপ করো মফিজ, এসব মিথ্যে কথা, তোর মনের ভুল, কোনো ভূতটুত নেই।
কিন্তু তার নিজের চোখ দুটো ভয়ে বিস্মারিত হয়ে উঠেছে, তার মুখেও ভয় স্পষ্ট ছাপ, তার কথা তার নিজের কাছেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। মহিলাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তার পায়ের কোনো শব্দ নেই, যেন সে বাতাসে ভর করে ভেসে আসছে। রীতা, মফিজা, রতনবাবু ভয়ে জড়সড় হয়ে গেলেন, যেন একটি শিকার তিনটি অসহায় প্রাণীকে শিকার করতে এগিয়ে আসছে। তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। মহিলাটি যখন তাদের একেবারে সামনে এসে দাঁড়ালো, তখন তার মুখ থেকে দীর্ঘ চুলগুলো ধীরে ধীরে সরে গেল, আর যে মুখ তারা দেখল তা দেখে তাদের হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। মহিলাটির চোখ দুটো কোটরাগত, গভীর গহ্বরের মতো, যেখানে কোনো আলোর চিহ্ন নেই। তার গালের চামড়া ফ্যাকাশে, যেন বহু যুগ ধরে সে সূর্যের আলো দেখেনি। তার ঠোঁটের কোণে লেগে আছে এক বিভৎস ভুতুড়ে হাসি, যা দেখে মনে হচ্ছে যেন সে তাদের যন্ত্রণায় আনন্দ পাচ্ছে। তার শরীর থেকে এক তীব্র ঠান্ডা বাতাস যেন ওয়েটিং রুমের উষ্ণতাকে গ্রাস করে নিচ্ছে। সে হাত বাড়িয়ে রীতার দিকে এগিয়ে এলো, তার দীর্ঘ শীর্ণ আঙুলগুলো যেন রীতার গলা টিপে ধরতে চাইছে। রীতা আতঙ্কে চিৎকার করে উঠলেন, তার চিৎকারে যেন ওয়েটিং রুমের দেয়ালগুলোও কেঁপে উঠল। মফিজার, রতনবাবু ভয়ে চোখ বন্ধ করে ফেললেন। তাদের মনে হলো যেন তাদের শেষ মুহূর্ত উপস্থিত। ঠিক তখনই বহু দূর থেকে একটা ট্রেনের ভোঁ ভোঁ শব্দ ভেসে আসছে। শব্দটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। ট্রেনের উজ্জ্বল হেডলাইট অন্ধকার চিরে স্টেশনের দিকে এগিয়ে আসছে। ভোঁ ভোঁ করে একটি ট্রেন স্টেশনে প্রবেশ করল। ট্রেনের তীব্র আলো পুরো ওয়েটিং রুম এবং স্টেশনের অন্ধকারকে দূর করে দিল। মুহূর্তেই সাদা শাড়ি পরা সেই মহিলাটি যেন হাওয়ায় মিলিয়ে গেল, যেমন করে কুয়াশা সূর্যের আলোতে অদৃশ্য হয়ে যায়। রীতা, মফিজা, রতনবাবু হাঁপাতে লাগলেন, তাদের শরীর ঘামে ভিজে গেছে। তারা একে অপরের দিকে তাকালেন, তাদের চোখে তখনও ভয়ের রেশ কাটেনি। রতনবাবু ভাঙা গলায় বললেন, মনে হয় সবটাই আমাদের মনের ভুল ছিল, হয়তো আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। কিন্তু তাদের চোখে স্পষ্ট ভয়ের ছাপ ছিল, যা তার কথাকে মিথ্যা প্রমাণিত করছিল। ভোরের বেলার প্রথম ট্রেন স্টেশনে এসে দাঁড়ালো। রীতার এক মুহূর্ত অপেক্ষা করেননি, তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়লেন। ট্রেন চলতে শুরু করছে, স্টেশন ধীরে ধীরে পেছনে চলে যাচ্ছে। রীতা জানলার কাছের বাইরে তাকালেন। স্টেশনের ওয়েটিং রুমের দিকে তাকিয়ে তার মনে হলো, এখনও সেই সাদা শাড়ি পরা মহিলাটি যেন সেখানে দাঁড়িয়ে হাসছে, তার কোটরাগত চোখ দুটো যেন তাকে দেখছে। রীতা শিউরে উঠলেন। স্টেশনটি পেছনে চলে গেল, কিন্তু সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি রীতার মন থেকে মুছে গেল না। তিনি নিশ্চিত ছিলেন সেটা স্বপ্ন ছিল না, এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন তারা।